I welcome you all to the Droners online platform. সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনার্স এর অনলাইন প্ল্যাটফর্মে। দ্য ড্রোনার্স এর পক্ষ থেকে প্রাইমারি টেটের জন্য যেটা নির্ধারিত করা হয়েছে জানুয়ারি মাসের 31 তারিখে, তার জন্য ফ্রি ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে। তো ফ্রি ক্লাসেস তোমরা রোজ পাচ্ছ। আজকের ফ্রি ক্লাস ইংলিশ পেডাগজির ওপর, এবং আশা করছি তোমরা এই ক্লাসগুলো থেকে বেনিফিটেড হচ্ছ। পিডিএফ সব কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের যে ক্লাস সেটি কিন্তু আমাদের একটি বিশেষ ইম্পর্ট্যান্ট যে পার্ট এক্সামের সেটা নিয়ে। তোমাদের এইটা মধ্যে একটুখানি সমস্যা হয়তো থেকে যায় কোথাও না কোথাও, তার জন্য আমি ডিসাইড করেছি যে এইটাই আজকে তোমাদের আলোচনা করব। আমরা কি আলোচনা করব তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো। আলোচনা করছি রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন নিয়ে অনেকের একটু অসুবিধা থাকে, অনেকে তোমরা ভয় পাও, কিন্তু কয়েকটা ছোট ছোট ব্যাপার যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে না। আগে বলে রাখি, কোনো প্যাসেজ খুব বড় হবে তার দেখবে কোয়েশ্চেন্স কিন্তু অল্প, 4টে। আবার কোনো প্যাসেজ যদি একটু ছোট হয় তার কোয়েশ্চেন্স অনেক বেশি। তার জন্য যখন আমরা প্যাসেজ পড়বো তার আগে আমরা একবার করে একটুখানি কোয়েশ্চেন্সগুলো দেখে নেব কটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তারপর প্যাসেজ পড়ার আগে যেটা খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, কি কি আসতে পারে কোয়েশ্চেন ভোকাবুলারির ওপর। ফর এক্সাম্পল, কোনো সিনোনিম অথবা অ্যান্টোনিম। তারপর দেখব কোনো নিউমেরিক্যাল ইনফরমেশন আছে কিনা। নিউমেরিক্যাল ইনফো, ফর এক্সাম্পল কোনো ডেট দেওয়া আছে 1947 ফর এক্সাম্পল, এরকম সাল দেওয়া আছে কিনা, থাকলে আন্ডারলাইন করে রাখবো। তারপর থিমটা কি বা মেইন স্টোরিটা কি নিয়ে সেটা একবার ভালো করে বোঝার চেষ্টা করব। তারপর অন্তর্নিহিত অর্থটা কি, বেশি ডিপলি কিন্তু পড়বো না। এই প্যাসেজটা যেটুকু থাকবে এটা নিয়ে কিন্তু আমাদের পরীক্ষার পুরোটা সময় কাটানো যাবে, কিন্তু তা কিন্তু করা সম্ভব নয়। আমরা জানি খুব লিমিটেড টাইমে আমাদের পরীক্ষাটা দিতে হবে, তার জন্য যতটা সম্ভব আমরা কিন্তু পড়ব কম সময়ের মধ্যে, কম সময় ব্যবহার করে আমরা পুরো প্যাসেজটা পড়ে তার আনসার করব। মিনিংগুলো বের করে নিতে হবে। মিনিং মানে এটা কি বলতে চাইছে, মানে অনেক অর্থগুলো, অন্তর্নিহিত অর্থগুলো একটু বুঝে নিতে হবে একবার পড়ার মাধ্যমে, একবার না হলে তাড়াতাড়ি সেকেন্ড রিডিং দিতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন ব্যাপার, যেখানে হচ্ছে আমাদের স্টোরিটা নির্ধারণ করছে। মেইন স্টোরি, তার থিম নিয়ে কিছু থাকতে পারে, এবং আরও একটা কোয়েশ্চেন যেটা থাকে যে অথরের কি বক্তব্য, মানে পার্সপেক্টিভ অফ দ্য অথর, যে লেখক যেটা লিখেছেন সেটা কি পার্সপেক্টিভ থেকে, পার্সপেক্টিভ অফ দ্য অথর, ঠিক আছে? তো মেইনলি এই সমস্ত ফ্যাক্টস থেকে ইনফরমেশনগুলো, মানে কোয়েশ্চেনগুলো আসে। এবং আরেকটা দেখব কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন আছে কিনা, ফ্যাকচুয়াল ইনফরমেশন আছে কিনা। ওকে, আশা করি বুঝতে পারছো কি কি বললাম। তা এবার আমরা চলো শুরু করব আমাদের আজকের যে রিডিং কম্প্রিহেনশন। এটা হচ্ছে আমাদের প্যাসেজ 1। প্যাসেজ 1, ওকে। তো প্যাসেজ 1 আমি নিয়ে এসেছি, দেখো কতখানি আছে প্যাসেজটা। প্রথম একটা প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, এবং এটা লাস্ট প্যারাগ্রাফ। তারপর শুরু হচ্ছে আমাদের কোয়েশ্চেন 1, 2, 3, 4 এবং 5টা প্রশ্ন। তো আমরা একবার প্রথমে কোয়েশ্চেন্সগুলো একটু পড়ে নেব। Mercy killing is legally dash and religiously a dash, however worst may be the condition of the patient. তাহলে আমরা বুঝতে পারছি আমাদের যে টপিক সেটা হচ্ছে মার্সি কিলিং নিয়ে। মার্সি কিলিং নিয়ে।
ওয়াই ইজ দ্য সুপ্রিম কোর্ট অগেইনস্ট দ্য মার্সি কিলিং? প্রশ্নটা আমার পেয়ে গেলাম। সুপ্রিম কোর্টের বক্তব্য কি এবং তা মার্সি কিলিং এর এগেনস্টে কেন, এটা আমাদের খুঁজে বের করতে হবে। থার্ড, in the context of the given passage, which of the following is the last option for those suffering from incurable diseases? লাস্ট অপশন কি? যারা নাকি কোনো এমন অসুখে ভুগছে যেটা ঠিক হওয়ার নয়, ইনকিউরেবল ডিজিজ, সেই রকম হলে লাস্ট অপশনটা কি থাকবে? 4 নম্বর, which of the following depicts the importance of mercy killing? অর্থাৎ মার্সি কিলিং এর ইম্পর্টেন্সটা কি? এটা তোমাদের নিজেদের বুঝে বলতে হবে কিন্তু, ঠিক আছে? তো তোমার মতে এটা বলছে which of the following depicts the importance of mercy killing? মার্সি কিলিং এর গুরুত্বটা কি সেটা। Question 5, which of the following best describes mercy killing? এর মধ্যে কোন যে পয়েন্টটা, কোন অপশনটা সব থেকে বেশি ভালো করে মার্সি কিলিংকে ডেসক্রাইব করছে? ওকে, এবার আমরা প্যাসেজে চলে আসব। প্যাসেজটা পড়া শুরু করব। মার্সি কিলিং is the act of killing someone painlessly, especially to relieve someone suffering from an incurable disease. আবার পড়ছি, mercy killing is the act of killing someone painlessly, especially to relieve someone suffering from an incurable disease. মার্সি কিলিং কি? মার্সি কিলিং হচ্ছে করুণা নিধন। ওকে, করুণার মাধ্যমে বা করুণার জন্য আমরা নিধন যখন করি সেটা হচ্ছে মার্সি কিলিং। ওকে, সো মার্সি কিলিং হচ্ছে এমন একটা অ্যাক্ট অফ কিলিং, এমন নিধনের একরকম প্রক্রিয়া যেখানে কেউ যখন কোনো রকমভাবে খুব পেইন হচ্ছে, তার শারীরিক যন্ত্রণা হচ্ছে এমন কোনো অসুখের জন্য যেটা কিনা ঠিক হবে না, ঠিক করা সম্ভব নয়, তো সেইখান থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য যেই রকম নিধনের কথা আছে সেটি হচ্ছে মার্সি কিলিং। It is also known as euthanasia. It is also known as euthanasia. ঘাবড়ে যাওয়ার কিছু নেই নতুন একটি শব্দ দেখে। এই শব্দটা ইউথ্যানাসিয়া হচ্ছে গ্রিক শব্দ এবং গ্রিক দুটো শব্দের মিলনে কিন্তু এই গ্রিক শব্দটার উৎপত্তি। দুটো শব্দই গ্রিক। প্রথমটা কি? ইউ মানে হচ্ছে গুড, এবং থ্যানাটপসিস মানে ডেথ, মৃত্যু। অর্থাৎ ভালোর জন্য যখন মৃত্যু কাউকে দেওয়া হয় বা মৃত্যু করানো হয়, কিল করা হয়, সেটা হচ্ছে ইউথ্যানাসিয়া শব্দটি গ্রিক শব্দ। But it relates to most painful and enigmatic question for the terminally ill patients, be it cancer, AIDS, accidental or traumatic coma, and innumerable incurable disease. Okay, এটা ইগনোর করো, এটা ভিটা ভুল এসছে, মিসটাইপ। So incurable diseases waiting for the end to come, but the end is not so easy, it's quite painful. অর্থাৎ এই রকম অসুখ যদি কারোর হয়ে থাকে, যেমন কিনা ক্যান্সার, এইডস, কোনো রকম অ্যাক্সিডেন্টের ফলে কোনো মানুষ যদি কোমায় চলে যান, এবং অনেক রকম এমন অসুখ আছে যেগুলো কিন্তু ঠিক হওয়ার নয় এবং সেগুলো সহ্য করা খুব পেইনফুল হয়ে যায়, তখন পেশেন্টরা কি চায়? তাদের জীবনটা শেষ করতে, কিন্তু জীবনটা শেষ করা কিন্তু অতটা ইজি নয়। সো দেয়ারফর যেটা
জীবনটাকে শেষ করার জন্য যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ইউথ্যানাসিয়া। ইউথ্যানাসিয়া গুড কেন বলছে? কারোর কারোর কষ্টটা কমানোর জন্য, পেইনটা রিলিফ দেওয়ার জন্য, তাই বলছে এটাকে ইউথ্যানাসিয়া। ইউ হচ্ছে গুড। ওকে, আশা করি অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছো তোমরা। The quality of life in such a serious critical conditions is bleak. সেই কোয়ালিটি অফ লাইফ যেখানে ব্লিক মানে মানে সবটা ফাঁকা, সবটা ফাঁকা, যেখানে কোনো রকম প্রোডাকশন আর সম্ভব নয়। ব্লিক যেখানে পুরোটাই কোনো রকম ক্ষমতা থাকছে না। তো এইখানে এরকম কোয়ালিটি কন্ডিশন, ধরো যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা 6 মাস ধরে হাসপাতালে ভর্তি আছে, কোমাতে পড়ে আছে, তাদের জীবনের যে কন্ডিশনটা হয় ঠিক সেরকম একটা কন্ডিশনের কথা এখানে বলা হচ্ছে। এবং কেয়ার গিভার স্ট্রেস ইজ অলসো ইনসারমাউন্টেবল। কেয়ার গিভার যারা যারা নাকি সেবা শুশ্রূষা করছেন, তাদের যে স্ট্রেস হচ্ছে সেটার পরিমাণও অনেক। অ্যান্ড দ্য অনলি প্রেয়ার ইজ দ্যাট death should embrace the patient in good grace for an eternal peaceful abode. অর্থাৎ ডেথ, শুধুমাত্র যেটা সবাই প্রার্থনা করছে সেটা হচ্ছে মৃত্যু যেন এসে সেই পেশেন্টকে তার এই কঠিন করুণ অবস্থা থেকে, এই দুর্দশা পূর্ণ অবস্থা থেকে যেন তাকে মুক্তি দেয়, এবং মুক্তি দিয়ে তাকে একটি খুব শান্তির যে জায়গা, পিসফুল অ্যাবোর্ড, পিসফুল শান্তি অ্যাবোর্ড মানে ঘর, সেরকম কোনো ঘরে যেন, পিসফুল জায়গায় যেন সে যেতে পারে। In such a situation, if the death is not imminent but sure, the question arises, why not the patient is artificially induced for a death, of course medically? In such a situation, এমত অবস্থায়, if the death is not imminent, যদি মৃত্যু না আসে, তখন কোয়েশ্চেন অ্যারাইজ করে যে পেশেন্ট যে এত ভুগছে, যে এত কষ্ট পাচ্ছে, তাকে আর্টিফিশিয়ালি কেন মেডিকেলি আমরা মৃত্যু দিতে পারি না? কেন পারি না? কোয়েশ্চেনটা হচ্ছে এটা। বাট কারেন্টলি দেয়ার আর কেসেস অফ মিসইউজ অফ ইউথ্যানাসিয়া। কিন্তু ইউথ্যানাসিয়া যেটা হচ্ছে মার্সি কিলিং, কারোর কষ্ট কমানোর জন্য যে করুণা নিধন, সেটার ওপর কিন্তু অনেক কেস চলছে। সেই কেসটা কি? ফর এক্সাম্পল, where the patient is pressured by family members to give consent to the ending of their lives. যখন মার্সি কিলিং হয়, যখন করুণা নিধন হয়, তখন পেশেন্টকে কিন্তু সে যে মৃত্যুবরণ করতে চায় তার কিন্তু একটি স্বাক্ষর দিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে এই করুণা নিধনের মিস ইউজ হয় এবং পেশেন্টরা কিন্তু প্রেশার্ড হয়, ফ্যামিলি মেম্বার্সরা তাদেরকে প্রেশার দিয়ে স্বাক্ষর করানোর চেষ্টা করে, এবং তাদের যে কনসেন্ট, তাদের যে কনসেন্টটা নিয়ে তাদের জীবনকে শেষ করার জন্য উদ্যোগী হয়ে যায়। তো এটা কিন্তু খুব বড় একটি লিমিটেশন অফ মার্সি কিলিং। নেক্সট প্যারাগ্রাফে আসছি। The legalization of voluntary euthanasia provides an opportunity for safeguards against just such a situation and other instances of coercion and fraud. অর্থাৎ এই যে ইউথ্যানাসিয়াটাকে লিগালাইজ করা দরকার, লিগালাইজেশন করা হলে ইউথ্যানাসিয়ার অপরচুনিটি নিয়ে কোনো রকম ফ্রড বা ডিসঅনেস্ট মানুষ কোনো রকম কেস করতে পারবে না। মার্সি কিলিং ইজ লিগালি পানিশেবল। তো আশা করছি আমরা একটা উত্তর পেয়ে গেলাম। মার্সি কিলিং ইজ লিগালি পানিশেবল অ্যান্ড রিলিজিয়াসলি আ সিন। However, worst may be the condition of the patient. মার্সি কিলিং, করুণা নিধন, কিন্তু লিগালি আমরা যদি অ্যানালিসিস করি এটা কিন্তু একটি অফেন্স, তার জন্য পানিশেবল। এটি কিন্তু অফেন্স, এটি কিন্তু একটি ক্রাইম। মার্সি কিলিং কিন্তু ক্রাইম, এবং রিলিজিয়াসলি এটি পাপ, সিন, পাপ। However, worst may be the condition of the patient is, যদিও যতটাই খারাপ পেশেন্টের কন্ডিশন হোক না কেন।
In addition, doctors are afraid to openly discuss end-of-life decisions with patients due to illegalities. এবং ডাক্তাররাও কিন্তু যে পেশেন্টের কষ্ট দেখে সেটা তার বাড়ির লোকেদের সাথে ডিসকাস করতে কিন্তু এটিকে তারা ভয় পায়, কারণ সেটি ইল্লিগাল, সেটি কোনোভাবেই লিগাল নয়। This prevents an open and honest relationship between doctor and patient, in which the doctor can discover the patient's wishes regarding his or her own life and death. তো এইটি একটি ওপেন রিলেশনশিপ, যেটা অনেস্ট রিলেশনশিপ হওয়া প্রয়োজন একজন ডাক্তার এবং একজন পেশেন্টের মধ্যে, সেটাকে কিন্তু এই লিগাল কন্ডিশনের জন্য অনেকটা ভাবে মানে একটা ব্যারিয়ার সৃষ্টি করে। এবং পেশেন্টের যে উইশ, পেশেন্টের যে ইচ্ছা তার জীবন এবং মৃত্যু নিয়ে, সেটাও কিন্তু ডাক্তার লিগালি সেটা কিন্তু জানতে পারে না। That's why in every medical center there is statutory warning that the physician concerned will not reveal the gender to the patient. এবং এখানেও কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া থাকে ইন্ডিয়ান কনটেক্সটে, যে যে ফিজিশিয়ানসরা কখনোই মাতৃগর্ভের যে সন্তান তার লিঙ্গ কখনোই তার বাবা মা বা পরিবারের লোকজনকে বলবে না। Because most of the Indian families said to have a dislike for female child. এখানে দেখা যায় ইন্ডিয়ান ফ্যামিলিজরা, ভারতবর্ষের যে পরিবার আছে সেখানে কিন্তু দেখা যায় যে মেয়ে সন্তান বা কন্যা সন্তানের প্রতি তাদের একটি অনিচ্ছা থাকে। A simple scan, if reveals a viable female fetus and they presumably run for abortion with the medical aid or illegally with the help of quacks to imperil both the lives. যদি কোনোভাবে স্ক্যানের মাধ্যমে জানতে পারা যায় যে গর্ভাবস্থার সন্তানটি কন্যা সন্তান, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অ্যাবর্শনের জন্য দৌড়ায়, অর্থাৎ এটাও কিন্তু হত্যা। উইথ দ্য মেডিকেল এইড, ডাক্তারের সাহায্যে, এবং যদি ডাক্তারের সঠিক সাহায্য না পায় কারণ এটা ইল্লিগাল, তখন তারা কোথায় যায়? তারা কোয়াক্সদের কাছে যায়, তারা নাকি হাতুড়ে ডাক্তার, তাদের কাছে যায়, কোয়াক্সের কাছে যায়। টু ইম্পেরিল বোথ দ্য লাইফস, ইম্পেরিল মানে এখানে দুটো জীবনই শেষ করার জন্য, অর্থাৎ মা এবং শিশু দুটো জীবনই শেষ করার জন্য তারা কোথায় গিয়ে পৌঁছায়? কোয়াক্সদের কাছে গিয়ে পৌঁছায়, যারা কিনা হাতুড়ে ডাক্তার। এবং সেটা তারা কেন করে? তারা সেটা ইল্লিগালি করে, তারা কখনোই লিগালভাবে কিছু করতে পারবেন না। থার্ড প্যারাগ্রাফে কি বলছে পড়ে নি। The most important question is here whether the two terminally ill with the pain which cannot be described in words, should they live waiting for the death to grace, or can euthanasia be legally permitted for the embrace death with dignity? The question যেটা এখন আমাদের এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যারা নাকি অসুস্থ এবং যাদের যন্ত্রণাটা খুব গভীর, যারা নাকি যাদের যন্ত্রণা শব্দে বর্ণনা করতে পারবেন না, তারা কি অপেক্ষা করে যাবেন কখন মৃত্যু এসে তাদের বরণ করবে, নাকি ইউথ্যানাসিয়াকে বা মার্সি কিলিংকে বা করুণা নিধনকে লিগালি ভাবে তারা মানে করে নিয়ে পদ্ধতিতে, লিগাল পদ্ধতিতে গিয়ে তারা নাকি মৃত্যুকে বরণ করতে পারবে উইথ ডিগনিটি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন এটাই হচ্ছে সব থেকে মেইন প্রশ্ন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অগেনস্ট, এই জায়গাটা কিন্তু আমি মনে হচ্ছে কোনো উত্তর পাবো, সুতরাং আগে যেহেতু কোয়েশ্চেন পড়ে নিয়েছি, মাথায় আমার কোয়েশ্চেন্সগুলো আছে, সুতরাং তখনই কিন্তু আমি একটা চিহ্ন দিয়ে নেব যাতে আমার পরে আবার পুরোটা প্যাসেজ পড়তে না হয়। The government of India is against bringing any laws on mercy killing. The Indian যে গভর্নমেন্ট, ভারতবর্ষের যে সরকার, সে কিন্তু মার্সি কিলিং, করুণা নিধনের এগেনস্টে কোনো মানে এই পুরো প্রথার এগেনস্টে কোনো নতুন ল আনার জন্য। The Supreme Court bench, however, had stated while writing the judgment, কি বলেছেন সুপ্রিম কোর্ট? If we leave it solely to the patient's relatives or to the doctors or to the
next friend to decide whether to withdraw life support to an incompetent person. There is always a risk in our country that this may be misused by some unscrupulous persons who wish to inherit or otherwise grab the property of the patient. আমাদের ভারতবর্ষে যেটা সুপ্রিম কোর্টের তরফে যে জাজমেন্টটা এসছিল সেটা হচ্ছে, ভারতবর্ষে যদি এরকম নিয়ম চালু হয় তাহলে যে পেশেন্ট আছে তার যে রিলেটিভ, তার যে পরিবারের লোক, তার যে ডাক্তার, তার যে বন্ধু, যদি তার থেকে কোনো পেশেন্ট যে নাকি আর পারছে না তার জীবনী শক্তি টেনে নিয়ে যেতে, তাকে যদি তার লাইফ সাপোর্ট, ধরো অক্সিজেন দিয়ে রেখেছে, তাকে সেই লাইফ সাপোর্ট ভেন্টিলেশনে রেখেছে, তার যে লাইফ সাপোর্ট যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে এই ব্যাপারটা কিন্তু অনেক ডিসঅনেস্ট পারসন, আনস্ক্রিপুলাস বদমাশ লোক কিন্তু এই সুযোগটার অপব্যবহার করে তারা নিজেদের নামে কিন্তু সেই মৃত ব্যক্তির প্রপার্টিকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। Considering the low ethical levels prevailing in our society today, আমাদের যে ethical level, ethics, আমাদের ethical levelটা কি বলছেন সুপ্রিম কোর্ট? খুব low, very low prevailing in our society today, and the rampant commercialization and corruption, এবং খুব দ্রুত গতিতে যে কমার্শিয়ালাইজেশন হচ্ছে, প্রাইভেটাইজেশন হচ্ছে এবং করাপশন হচ্ছে, আমরা কিন্তু তাহলে we cannot rule out the possibility that unscrupulous persons with the help of some unscrupulous doctors may fabricate material to show that it is a terminal case with no chance of recovery. So যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আমরা কখনোই এই রকম পসিবিলিটিকে আমরা রুল আউট করতে পারবো না যে কোনো রকম অসভ্য বদমাশ ব্যক্তি এই ডাক্তারের সাহায্য নিয়ে, যে কিনা খুব ডিসঅনেস্ট, আনফেথফুল, হ্যাঁ, সেরকম ডাক্তারের সাহায্য নিয়ে কোনো মেটেরিয়ালকে সাজিয়ে ডুপ্লিকেট করে, ফ্যাব্রিকেট করে সেটাকে দেখিয়ে কিন্তু সে চেষ্টা করবে তার সম্পত্তি কেড়ে নেওয়ার। তো এইটা হচ্ছে আমাদের আজকের পুরো প্যাসেজটা। আমরা 3টা প্যারাগ্রাফই পড়লাম প্যাসেজটার, 1 নম্বর প্যারাগ্রাফ, 2 নম্বর প্যারাগ্রাফ এবং 3 নম্বর প্যারাগ্রাফ, 3টেই আমরা পড়লাম। এবার আমরা চেষ্টা করব এর প্রশ্ন উত্তরগুলো করার। মার্সি কিলিং ইজ লিগালি, আমরা পেয়ে গেছি এটা, মার্সি কিলিং ইজ লিগালি ক্রিটিসাইজড নিড, ভ্যালিড বুন, পানিশেবল সিন, ফেভারেবল ভয়েড, নান অফ দিস। আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। লিগালি পানিশেবল অ্যান্ড রিলিজিয়াসলি আ সিন, তাহলে লিগালি পানিশেবল এবং রিলিজিয়াসলি এ সিন, তাহলে আমাদের এই অপশনটা কারেক্ট। ওকে, কোয়েশ্চেন 2, why is the Supreme Court against the mercy killing? সুপ্রিম কোর্ট কেন মার্সি কিলিং এর বিপক্ষে? উত্তরটা সঠিক উত্তর কোনটা হবে? Because it can be misused by some unscrupulous person, dishonest person, unfaithful person for grabbing the property of the patient. এক্ষুনি পড়লাম, এই মাত্র পড়লাম এই উত্তরটা। চলে যাচ্ছি কোয়েশ্চেন 3, in the context of the given passage, which of the following is the last option for those suffering from incurable disease? প্যাসেজের মতে লাস্ট অপশন কোনটা হবে? প্রেয়ার ফর her death, assist in suicide, must be provided better treatment, their relative should appeal in the Supreme Court against the law of mercy killing, none of this. যখন কেউ মৃতাবস্থায় থাকবে এবং যেরকম রোগ হবে যেটা নাকি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন লাস্ট অপশন কি হবে? এই প্যাসেজের পরিপ্রেক্ষিতে কি করা উচিত? তাকে তার জন্য, তার মৃত্যুর জন্য প্রার্থনা করা উচিত, তাকে সুইসাইড করতে হেল্প করা উচিত, নাকি তাকে আরও ট্রিটমেন্ট করানো উচিত, নাকি সুপ্রিম কোর্টে আবার কেস করা উচিত, নাকি নান অফ দিস? অফকোর্স ভেরি ইজি,
অপশন এ আমরা পেয়েছি, কিন্তু আমরা প্রে করব, প্রেয়ার ফর হিজ আর হার ডেথ। পেয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এখানে ফার্স্ট প্যারাগ্রাফটার মধ্যে ছিল, এক্সকিউজ মি, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে ছিল only prayer is that death should embrace the patient। পাওয়া গেল উত্তর। তাহলে প্যাসেজ ভালো করে পড়া থাকলে উত্তর পাওয়াটা কিন্তু কঠিন নয়। তাহলে এটা হলো প্রেয়ার ফর হিজ হার ডেথ। কোয়েশ্চেন 3, প্রথম অপশনটা উত্তর। চলে আসছি কোয়েশ্চেন 4, which of the following depicts the importance of mercy killing? গুরুত্বটা কোনখানে আসে মার্সি কিলিং এর? তাহলে এটার উত্তরটা কিন্তু অপশন এটা। কারণ আমরা জানি যে কোনো পেশেন্ট আমাদের সামনে যদি দেখি আমরা কোনো রকম এমন রোগে অসুস্থ হয়ে সাফার করছে, সেটা দেখাটাও কিন্তু খুব অমানবিক, ইনহিউম্যান। তার জন্য সেই সাফারিংটা কমানোর জন্য কিন্তু মার্সি কিলিংটা এখানে গুরুত্বপূর্ণ, এই প্যাসেজ অনুযায়ী। অবশ্যই মনে রাখবে এটা। কোয়েশ্চেন 5, which of the following best describes mercy killing? এর মধ্যে কোন অপশনটা মার্সি কিলিং কে সবথেকে বেশি ভাবে বর্ণনা করে? অফকোর্স, আশা করছি তোমরা পড়ে নিয়েছো, এই অপশনটা কারেক্ট। দেখো কি বলছে, the act of putting to death painlessly by withholding medical measures from a person suffering from an incurable or painful condition। যে পেশেন্ট খুব সাফার করছে, খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন কোনো রোগ বা এমন কোনো অবস্থায় যেখানে তার মৃত্যুটাই কিন্তু সব থেকে বেশি শ্রেয়, সে সময় যদি উইথহোল্ড মানে মেডিকেল ফেসিলিটিগুলো সরিয়ে নেওয়া যায়, উইথহোল্ড করে দেওয়া যায়, তাহলে কিন্তু মার্সি কিলিংকে বেশি ভালোভাবে এখানে ডেসক্রিপশন করা যায়। তো এটাই হচ্ছে মার্সি কিলিংয়ের সব থেকে বেশি ভালো ব্যাখ্যা এই অপশনগুলোর মধ্যে। তো আমাদের ফার্স্ট প্যাসেজ করা হয়ে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রশ্নগুলো সলভ করে নিলাম। এবার আমরা যেটা করব, এবার প্যাসেজ 2টা আমরা শুরু করব। এই প্যাসেজটি কিন্তু খুব একটা বড় নয়, একটি ছোট প্যাসেজ। দেখো, একটি ছোট্ট প্যাসেজ, ছোট প্যাসেজ। কোয়েশ্চেন কটা আছে? 1 2 3 4 5, 5টা মাত্র কোয়েশ্চেন। তো এইবার আমরা আবার কোয়েশ্চেনসগুলোকে একটু দেখে নেব। The people thought that. The people thought that. Question 2. Shutters were being closed because the shopkeepers. দোকানের শাটারগুলো বন্ধ করে দিয়েছিল কেন? শপকিপার্সরা কি করেছিল? পড়ব। The crowd was protesting against. কোনো ক্রাউড, কোনো জনগণ কিসের এগেনস্টে প্রোটেস্ট করছিল? The aim of the crowd was to. ক্রাউডের এইম কি ছিল? প্যাসেজ থ্রোজ লাইট অন। প্যাসেজ কিসের উপরে লাইট থ্রো করছে, অর্থাৎ প্যাসেজের মূল বক্তব্যটা কি, কি গুরুত্বপূর্ণ বিষয়, থিম কি, এটার মানে হচ্ছে থিম কি। ঠিক আছে, তাহলে চলো প্রশ্ন উত্তরগুলো পড়ার পর একবার প্রশ্নগুলো পড়ে নিয়ে আমরা প্যাসেজটা এবার পড়ে নেব। প্যাসেজটা পড়া শুরু করছি, একটু মনোযোগ সহকারে শুনবে। The crowd surged forward through the narrow streets of Paris. The crowd, জনতা, surged forward, জনতা যেন রোষে একদম এগিয়ে চলেছে, surged forward through the narrow streets of Paris. Forward মানে সামনের দিকে, ফরওয়ার্ড মানে সামনের দিকে। ঠিক আছে, কি করছেন? ফরওয়ার্ড যাচ্ছে।
কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে জনতা যাচ্ছে ফরওয়ার্ড যাচ্ছে, মুভিং ফরওয়ার্ড, মুভিং ফরওয়ার্ড। এবং সেখানে কোথা দিয়ে যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে, ন্যারো স্ট্রিটস অফ প্যারিস। তাহলে এখানে এক্সাইটেড, সার্জড মানে এক্সাইটেড অথবা উৎসাহ, এক্সাইটেড অথবা উৎসাহ, ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে চলেছে, ন্যারো সরু গলির মধ্যে কোন জায়গার, প্যারিস। There was a clatter of shutters, clatter, ক্ল্যাটার মানে শব্দ, খাট খাট করে শব্দ হচ্ছে, ক্ল্যাটার অফ কি, শাটার, দোকানের শাটারের, বিং ক্লোজড হেস্টিলি, তাড়াতাড়ি ভাবে বন্ধ করা হচ্ছে, বিং ক্লোজড হেস্টিলি, খুব তাড়াতাড়ি ভাবে বন্ধ করা হচ্ছে, হেস্টিলি মানে তাড়াতাড়ি, ট্রেমলিং হ্যান্ডস, ট্রেমলিং হ্যান্ডস মানে কেঁপে যাচ্ছে, হাতগুলো কাঁপছে, ট্রেম্বল করছে, কেঁপে কেঁপে যাচ্ছে, ঠিক আছে। Trembling hands. The citizens of Paris knew that, citizens of Paris কি জানে, citizens of Paris জানে, citizens of Paris knew that once the fury of the people was excited, there was no telling what they might do. যদি একবার এই মানুষ, এই জনগণ, এই জনতারা যদি ফিউরিয়াস হয়ে যায়, যদি ক্ষেপে যায়, তাহলে তাদের কি করবে তারা, তারা কিন্তু কেউ নিজে বলতে পারবে না। They came to an old house which had a workshop on the ground floor. তারা একটি বাড়িতে এসছে যেখানে নাকি, ওল্ড হাউস পুরনো বাড়ি, যেখানে নাকি একটি ওয়ার্কশপ আছে, কোথায় সেটা, গ্রাউন্ড ফ্লোরে। A head popped out of the door to see what it was all about. কেউ একজন মাথা বের করে, পপড আউট মানে বের করা, জানলা খুলে মাথাটা বের করেছে, আউট অফ দ্য ডোর বা দরজা খুলে মাথাটা, মুখটা বের করেছে, মাথাটা বের করেছে, দেখার জন্য যে কিসের জন্য এত হল্লাচিল্লা হচ্ছে। যখনই সে খুলেছে তখনই কিন্তু একটা হল্লা হয়েছে, কি চিৎকার হয়েছে, গেট হিম, তাকে নিয়ে এসো, ধরো তাকে, গেট থিমনিয়ার, স্ম্যাশ হিজ ডেভিলিশ মেশিনস, হচ্ছে তাকে ধরো, থিমানিয়ারকে ধরো, এবং ওর যে ডেভিলিশ মেশিনস আছে, ডেভিলিশ মানে ডেভিল থেকে এসছে, ডেভিলিশ মেশিনস যেগুলো আছে সেগুলোকে সব গুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, স্ম্যাশ করে দাও। ইয়েল্ড দ্য ক্রাউড, ইয়েল্ড মানে চিৎকার করা, ইয়েল্ড দ্য ক্রাউড, টু স্পিক লাউডলি। They found the workshop without its owner. M. Thimonier had escaped by the back door. তাহলে ওনারকে, ওনার হচ্ছে থিমনিয়ার, থিমনিয়ার হচ্ছে এই ওয়ার্কশপের ওনার, যে কিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল, escaped মানে পালিয়ে গেল। Now the fury of the demonstrators turned against the machines that were standing in the shop, ready to be delivered to buyers. এখন তারা এই যে জনতার রোষ, এটা কোথায় গেল, এবার মেশিনের দিকে গেল জনতার রোষ, এবং মেশিনসগুলো রেডি হয়ে গেছিল তাদের যারা ক্রেতা তাদের কাছে যাওয়ার জন্যে। They were systematically broken up and destroyed, dozens of them. দে মানে এখানে মেশিনসগুলোর কথা বলছে, দে মানে এখানে মেশিনস, মেশিনসগুলোকে সিস্টেমেটিক্যালি ভেঙে ফেলা হলো, ভেঙে ফেলা হলো, সবকিছু গুড়িয়ে দেওয়া হলো, ডিস্ট্রয় করা হলো। কতগুলো মেশিন ছিল, 12টা, 12টা মেশিনস। Only when the last wheel and spindle had turned trampled underfoot did the infuriated crowd recover their senses. যখন লাস্ট মেশিনটা ভাঙা হচ্ছিল তখন যেন তারা নিজেদের সেন্সে ফিরে এসছে। ইনফিউরিয়েটেড মানে যারা খুব ক্রোধিত, ক্রোধিত জনতা। লাস্ট হুইল এবং স্পিন্ডেল, আমরা বুঝতে পারছি হুইল এবং স্পিন্ডেল থেকে এগুলো সব কিন্তু সেলাই মেশিন, সিউইং মেশিনস। দেখো নিচেও আছে এই যা কথাটা। That is the end of M. Sieur Thimonier and his sewing machines, they said to one another and went home satisfied. তারা ভেঙে দিয়েছে সব মেশিন এবং তারা এখন ঘরে ফিরেছে সবাই স্যাটিসফাইড হয়ে, অর্থাৎ এম সিওর থিমনিয়ারের মেশিনসগুলো তারা সব ভেঙে দিয়েছে। Perhaps now they would find work, এখন তারা আশা করি কোনো নতুন কাজ পাবে।
ফর দে ওয়্যার অল আনএমপ্লয়েড টেলার্স। যারা ভাঙতে এসেছিল এই মেশিনগুলো তারা সবাই আনএমপ্লয়েড, তাদের কোনো কর্মসংস্থান নেই, তারা আনএমপ্লয়েড, এবং তারা কি, তারা দর্জি, টেলার, and seamstresses who believed that their livelihood was threatened by that new invention। এবং তাদের দেখে বোঝা গেছে যে তারা বিশ্বাস করে তাদের যে জীবন, সেই লাইভলিহুড, তাদেরকে থ্রেট করা হয়েছে, যে তাদের এই নতুন আবিষ্কার, এই মেশিনের ফলে তারা তাদের জীবিকা চালন করতে পারবে না। এই রোষে, এই ভয়ে তারা কি করলো, থিমনিয়ারের যে নতুন 12টি মেশিন ছিল তাদের সব মেশিন কিন্তু তারা এসে ঘুরিয়ে দিল, ভেঙে দিল। ঠিক আছে, প্যাসেজটা আশা করি কোনো কোয়েশ্চেন নেই আর তোমাদের বোঝার, আমি বুঝিয়ে দিয়েছি যতটা সম্ভব। যদি এবারও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবার আমরা প্রশ্নগুলো সলভ করব। দ্য পিপল থট দ্যাট থিমনিয়ার ওয়াজ ম্যাড, দেয়ার লাইভস ওয়্যার ইন ডেঞ্জার, দ্য সিভিং মেশিন ওয়াজ ডেঞ্জারাস, they would be deprived of their livelihood, none of this। এই মানুষ, এই জনতা যারা ভেঙে দিল তারা কি ভেবেছিল, কেন তারা ভাঙলো, কি ভেবে তারা ভাঙলো, কেন তারা ভেবেছিল তাদের যে জীবিকা সেটার থেকে তারা ডিপ্রাইভড হবে, তারা পিছিয়ে পড়বে, তাদের তাদের জীবিকাতে এটা একটা বড় থ্রেট ভেবেছিল মেশিনগুলোকে। Question number 1, correct answer is the people thought that they would be deprived of their livelihood. Question 2, shutters were being closed because the shopkeepers, কেন দোকানের শাটারগুলো বন্ধ করা হয়েছিল, কেন, কারণ wanted the shopkeepers, দোকানদাররা থিমনিয়ারকে প্রোটেক্ট করতে চেয়েছিল, প্রোটেক্ট থিমনিয়ার, wanted to attack the crowd, নাকি তারা জনতাকে অ্যাটাক করতে চেয়েছিল, নাকি feared their shops would be destroyed, নাকি ভয় পেয়েছিল যে তাদের দোকানও ভেঙে ফেলা হবে, নষ্ট করা হবে, ও নাকি wanted to support the crowd, নাকি তারা তাদের এই জনতাকে সাপোর্ট করার চেষ্টা করেছিল, আর নাকি none of this। তো সঠিক উত্তর খুব সহজ, তারা ভয় পেয়েছিল যে তাদের দোকানও কিন্তু ভেঙে ফেলা হবে। Question 3, the crowd was protesting against, কেন ক্রাউড প্রটেস্ট করছিল, the misdoings of Thimonier, the newly invented sieving machine, the closings of workshop, Thimonier for keeping the invention a secret, none of this। The crowd was protesting against, কেন ক্রাউডের রোষটা ছিল, কিসের এগেইনস্টে প্রটেস্ট করছিল, কেন তাদের এই নিউলি ইনভেন্টেড সিভিং মেশিন পছন্দ ছিল না, তারা তাদের নিজের যে জীবিকা তারা ভাবছিল মেশিন আসার ফলে তাদের জীবিকায় একটা আঘাত পড়বে তার জন্য। তাহলে সঠিক উত্তর দ্য নিউলি ইনভেন্টেড সিভিং মেশিন। Question 4, the aim of the crowd was to, ক্রাউডের এইম ছিল কি, ক্রাউড কি করতে চাইছিল, কিল থিমনিয়ার, থিমনিয়ারকে মেরে ফেলতে চাইছিল, ড্রাইভ থিমনিয়ার অ্যাওয়ে, থিমনিয়ারকে দূরে মানে চলে যেতে বলছিল, ডিস্ট্রয় দ্য সিভিং মেশিন, সিভিং মেশিন যে সেলাই মেশিন ছিল সেগুলোকে ভেঙে ফেলার কথা ভাবছিল, হিউমিলিয়েট থিমনিয়ার, নান অফ দিস। অফকোর্স তোমরা উত্তর পেয়ে গেছো সকলে, আমি জানি উত্তর কিন্তু ডিস্ট্রয়, তারা সেই ধ্বংস করতে এসেছিল সেই সমস্ত সেলাই মেশিনগুলোকে। Question 5 and the last question of the day. The passage throws light on, থিমটা কি প্যাসেজের, how a well-meant invention can be misunderstood, why invention should be avoided, how dangerous an invention can be, what mischief an inventor can do to ordinary people, none of this। তোমরা কিন্তু সহজেই এই প্রশ্নটার উত্তর পারবে, কারণ থিমটা তোমরা বুঝে গেছো, কারণ well-meant inventionকে তারা ভুল বুঝতে পেরেছিল, তারা যে একটি নতুন আবিষ্কার, নতুন আবিষ্কারটা কি ছিল, সিভিং মেশিন বা সেলাই মেশিন, সেই মেশিনের আবিষ্কারটা কিন্তু তারা ভুল বুঝতে পেরেছিল, মিসআন্ডারস্টুড করেছিল। তাহলে সঠিক উত্তর এটা। তো আশা করছি তোমরা পড়াশোনা করছো, এইভাবে পড়াশোনা চালিয়ে যাবে, এবং এই পিডিএফ যদি দরকার হয় তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এমনই সব ক্লাস নিয়ে রোজ ড্রোনাস হাজির হচ্ছে অনলাইন ক্লাসে তোমাদের প্রাইমারি টেট স্টুডেন্টসদের হেল্প করার জন্য। তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো।
So thank you for this. Thank you all. That's all for the day.